খালুর এখন কোনো সময় না, এখন টাকার সময়। এখানে কোনো রাজনৈতিক দলের সময় না, আওয়ামী লীগ বিএনপির সময় না। বিএনপির আওয়ামী লীগরা বলে ওই আওয়ামী লীগের বাইরের লোক বেশি চাকরি হয়েছে টাকার বিনিময়ে, এখন আওয়ামী লীগের লোক টাকা দিতে চায় না, ঘাওড়ামি করছে, তাদেরকে পাত্তাই দেওয়া হয় নাই। আজকে আওয়ামী লীগের যে এই যে আজকের যে করুণ পরিণতি, তারা তাদের নিজেদের সাথে বেইমানি করছে, এইটা হচ্ছে সবচেয়ে বড় করুণ পরিণতি। আজকে এনজিও কাদের প্রতিষ্ঠান? গরিব মানুষের প্রতিষ্ঠান। আজকের বাংলাদেশের সবচেয়ে সফিস্টিকেটেড ধনী মানুষের ইউনিভার্সিটি কোনটা? ব্র্যাক ইউনিভার্সিটি। আমার এবং হাসনাত সাহেবের ছেলে মেয়ে ওখানে পড়তে পারবে না, আমাদের সে ক্যাপাসিটি নাই, এত সেখানে বেতন, কিন্তু ওটা কিন্তু গরিব মানুষের প্রতিষ্ঠান। গরিব মানুষের টাকা সুষে কিন্তু বড় হয়েছে। ছাড়া তাদের চলতে কষ্ট হইতো, বাপ মা তাদেরকে টাকা পয়সা দিতে পারতো না। সেই আসিফ সাহেব কি বলতো, আমাদের অস্ত্রের ট্রেনিং ছিল, আমরা ভিডিও বার্তা রেডি করে রেখেছিলাম, আমরা কার বিরুদ্ধে প্রশ্ন নেবেন। আমি ব্যারিস্টার আশরাফ আওয়ামী লীগ করতাম, ঠিক আছে, আমি তো এই দেশের নাগরিক, আমাকে মেরে ফেললে আমার সন্তানকে কে দেখাশোনা করবে? কোন রাজনৈতিক দল তো আজ পর্যন্ত বলে নাই। বিএনপি মার খাইতে খাইতে একটা পর্যায়ে চলে গেছে, তাদের নেত্রীকে অন্যায় ভাবে জেলে রাখা হয়েছে মাত্র 2 কোটি টাকার একটা ট্রাস্টের কথা বলে, কি তারা তো কোনদিন বলে নাই আমরা অস্ত্র হাতে নিব। আমরা এই ওনারা যেমন একটা সংগ্রাম করছে দীর্ঘ 12 বছর এই জনগণের জন্য, যে সংবিধানের সংস্কার দরকার, কিন্তু সংবিধান কিন্তু ওনারা বলে নাই যে সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দিব, কবরে ফেলে দিব। সংবিধান একটা অপবিত্র জিনিস, কারণ সংবিধান হচ্ছে বাঙালির প্রথম পবিত্র গ্রন্থ, যারা 30 লক্ষ শহীদ রক্তের বিনিময়ে একটা স্বাধীনতা বাংলায় প্রথম একটা আইন পেয়েছে, সেটা সারা জীবনে সংস্কার হবে, প্রতিদিন চেঞ্জ হচ্ছে। যখন 1972 সালে ইন্টারনেট ছিল না, 1972 সালে অনেক টেকনোলজি, তখন ছিল রেডিও, ফিলিপস রেডিও। আমার 72 জন্ম হয়নি, কিন্তু পরবর্তীতে যখন আমি 81, 84, 86-তে আমাদের মুরব্বীদের কাছে দেখছি, তাদের বাহন ছিল রেডিও, থেকে তারা খবর শুনতেন। বিবিসি ছিল তাদের সবচেয়ে নির্ভরযোগ্য, 7:30 সবাই বসে একসাথে। টেলিভিশন আমার দেখা হয়েছে আই থিঙ্ক ইট ইজ 86 রিলেটিভের বাসায়, 90-তে হয়তো অ্যাভেলেবেল হয়েছে। সমাজের সাথে অনেক কিছু চেঞ্জ হয়, সেখানে সংবিধান চেঞ্জ হবে। আমি এই দৃষ্টিভঙ্গিতে কেন কথা বলছি, হাসান সাহেবকে নিয়ে আসছেন, ওনাকে অনেকে টেলিভিশনে দেখেছেন, ওনাকে কি এমনি কিন্তু টেলিভিশনে দেখেন নাই, কারণ ওনার আন্দোলনের একটা ফসল, যে সংবাদের মানুষের যে ফান্ডামেন্টাল অনেকদিন থেকে আন্দোলন করে যাচ্ছে মাঠে, কোনো আন্দোলন করছে এবং সারা জীবন করবেন, কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই সংবিধান সংস্কার মানুষের চাহিদার সাথে এটা সংস্কার হবে। এখন শেখ হাসিনা ফ্যাসিস্ট কেন হলো, সেটা যদি শেখ হাসিনার বিচার চান, আপনাকে চুরচারা বিশ্লেষণ করতে হবে। শেখ হাসিনা কিন্তু প্রথমে গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে আসছিল, আসার পরে সে কি করলো, তাকে কারা ফ্যাসিস্ট বানালো? জনগণ কিন্তু, বাংলাদেশের জনগণ কিন্তু তাকে বানায়নি, ইভেন সংবিধানও তাকে বানায়নি, তাকে বানাইছে ওই আমলারা, যাদেরকে এই সরকার এসে প্রমোট করতেছে, বিভিন্ন বেনিফিট দিচ্ছে। শেখ হাসিনা অহরহ তাদেরকে দিয়ে দিচ্ছিল, তাদেরকে প্রমোট করেছে কে? ইজতেমা কেন এত প্রভাবশালী ছিল? একজন রিটায়ার্ড লোক, কারণ হচ্ছে সে ওই নাদেরকে কন্ট্রোল করতো। ওই যে ডিসি, এসপি, ওনারা ইলেকশন মেকানিজম করে যে করে পাশ করে দিত। দুর্বলতা ওখানে, ওইখানে উত্তরপাড়ি ক্যান্টনমেন্ট, ওইখানে তাদের প্রভাবশালী লোক না থাকলে সরকার থাকতে পারবে না, যদি এদেরকে আপনি স্টেক হোল্ডার বলেন। কিন্তু জনগণ হচ্ছে এই দেশের মূল মালিক। আপনি যাই কিছু করেন না কেন, জনগণের সন্তুষ্ট চিত্তে করতে হবে। আমাদের সাবেক এমপি আপা আসছিলেন যে হ্যাঁ ম্যাডাম খালেদা জিয়াকে অত্যাচার হলো, জনাব তারেক রহমানকে অত্যাচার করা হলো, এখন কি হবে? রাজনীতির হিসাব হচ্ছে আপনি যত বেশি অত্যাচারিত হবেন, তত বেশি আপনি জনগণের ভালোবাসা অর্জন করতে পারবেন, যদি আপনি সঠিক লাইনে থাকেন। এই যে জনগণের ভালোবাসাটা পেলেন, আপনি যদি মারাও যান, ওইটাই আপনার অর্জন, কারণ আপনার ওই সিম্পিতি হবে শক্তি। আপনার শক্তি একসময় জনগণের মঙ্গল নিয়ে আসবে। অর্থাৎ যে যত বেশি অত্যাচারিত করবে, সে জনগণ থেকে আউট হয়ে যাবে, কারণ বিচারের ক্ষমতা থাকবে জনগণের কাছে, জনগণের বিশ্বাসের কাছে। আমি সবচেয়ে বেশি অবাক হই, এই এনসিপি যে পার্টিটা, এটাকে অনেকেই বলে ন্যাশনাল চিটার পার্টি। তার অনেকগুলো যুক্তিকতা আছে তাদের স্টার্টিংটাই, কারণ চিটিং কিভাবে করা যায়, কারণ তাদের যখন উদ্বোধন সম্মেলন, বিশাল লাল গালিচা, এই ছাত্ররা কোথায় টাকা পেলো? তারা কি কখনো চাকরি করেছে, নাকি টিউশনের টাকা দিয়ে করেছে? তার মানে জনগণকে কিন্তু একটা আপনার অবহেলা করে চলে গেলেন। আবার কি করলেন, আরে বাবা আমাদের এখানে হাসান সাহেব আছে, আমি ব্যারিস্টার আশরাফ সাহেব, আমরা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, আমাদের কয়দিন 5 স্টার হোটেলে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি এই বছর ইফতারে আমাদের একটা 170 একটা গ্রুপ আছে, আমরা কিছুটা বঞ্চিত হয়েছি, তাদেরকে নিয়ে একবার মনে করলাম যে আমরা একটু হোটেল কমিশন ছিল, আপনার ডিসকাউন্ট ছিল 50%, সোনারগাঁয়ে যে খাবো। তখন সবাই যেতে পারিনি, মাত্র 35 জন গিয়েছি। এবং অনেক বিজ্ঞ লয়ার আমাদেরকে বলেছে, তারা দীর্ঘদিন প্র্যাকটিস করে, যে ভাই একটু সমস্যা আছে,
ছাত্ররা কিভাবে আপনার সোনারগাঁয়ে পার্টি যারা করে, ছাত্ররা কাকে রিপ্রেজেন্ট করবে? রিপ্রেজেন্ট করবে বাংলাদেশের মূল জনসংখ্যা কোথায় থাকে। তারা থাকে গ্রামে কৃষক, তারা থাকে শ্রমিক, যারা মে দিবস গেল, যারা এবং যারা পড়ালেখা করে চাকরি পাচ্ছে না, ঘোষ ছাড়া চাকরি হচ্ছে না। যে মামা খালুর এখন কোনো সময় না, এখন টাকার সময়। এখানে কোনো রাজনৈতিক দলের সময় না, আওয়ামী লীগ বিএনপির সময় না। বিএনপির আওয়ামী লীগরা বলে ওই আওয়ামী লীগের বাইরের লোক বেশি চাকরি হয়েছে টাকার বিনিময়ে। এখন আওয়ামী লীগের লোক টাকা দিতে চায় না, ঘাওড়ামি করছে, তাদেরকে পাত্তাই দেওয়া হয় নাই। আজকে আওয়ামী লীগের যে এই যে আজকের যে করুণ পরিণতি, তারা তাদের নিজেদের সাথে বেইমানি করছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় করুণ পরিণতি। তো এখন প্রশ্ন হচ্ছে ছাত্ররা কিভাবে আপনার সোনারগাঁ হোটেল পার্টি করে, আবার জাতীয় নেতারা দিক নির্দেশনা দিচ্ছে। এখন শেখ হাসিনার আমি মূল পয়েন্টে আসি। শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে ওনলি ওয়ান রিজন, জনগণের ভোট সে দেয়নি। ভোটটাকে রাতে করছে, ভোটটাকে দেওয়ার জন্য ডেম ইলেকশন করছে। ডেম ইলেকশনের পরেও যারা পাস করার সম্ভাবনা, তখন আবার ইউটার্ন করছে। ইউটার্ন করে ওই স্যাটেলাইটের মতো উনি যাদেরকে চেয়েছে তাদেরকে নিয়েছে। আমি 2টা ইলেকশন করেছি, আমি উইটনেস, একদম লাইভ উইটনেস। আমি হাইকোর্টে কয়েকটা মামলা করেছি ওই নির্বাচন কমিশনের সবার যাতে ফাঁসি হয়, কারণ তারা দেশদ্রোহী করছে। এই যে 7 খ এবং কর কথা বলছেন, এইটা কিন্তু অনেকে বাতিলের কথা বলছেন। আমি মনে করি দেশের আশীর্বাদ। কারণ এই যে যাদের নাম বললাম, এই যে আমলারা, এই যে সেনাবাহিনীর কর্মকর্তারা, এরা ম্যানিপুলেট করে জনগণের বিশ্বাস আস্থাকে নষ্ট করে তারা একটা সরকারকে বসায়। ওইখানে কিন্তু একটা ইনসার্ট এই আপনার 2টা অনুচ্ছেদ ইনসার্ট করা হয়েছিল। এইটাই যদি সঠিকভাবে ব্যবহার করা হতো, যখনই জনগণের বিশ্বাস আস্থার সাথে কেউ প্রতারণা করার চেষ্টা করতো, তাদেরকে ফাঁসি দেওয়া হতো দেশদ্রোহী মামলা। সেইটা কিন্তু আউট করা হলো। আলটিমেটলি জনগণের সবচেয়ে বড় পদ। এখন ফ্যাসিস্ট থেকে আসুক আর ব্রিটিশ থেকে আসুক, যেটা জনগণের সুফল আসবে সেটা আমাদেরকে বরণ করতে হবে। এখন এই যে এনসিপি এবং ইউনূস সাহেব, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা আপনি সবচেয়ে ভালো বুঝেন, ইংল্যান্ডে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, বাংলাদেশে অনেকে বুঝবে না। নিয়মটা হচ্ছে যে আমি যখন একটা জিনিস, আমাকে কেউ একটা জিনিস বন্টন করতে দিল, আমি আমার ভাগটা সবচেয়ে বেশি নিয়ে নিলাম ইলিগালি। এটার নামই বাংলায় যদি বোঝাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ইউনূস সাহেব কি আমাদের হাসনাত কায়েম সাহেবের মতো কোনোদিন জনগণের জন্য আন্দোলন করছেন? একটা প্রশ্ন আপনারা দিতে পারবেন যে জনগণের কথা বলছেন। এবং সবচেয়ে বড় কথা যে ওনারা সংস্কার নিয়ে এতদিন ধরে কাজ করছে, ওনারা সংস্কার করছেন। আমি প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে সমস্ত জাতির কাছে, যে কোনোদিন কি সে বলেছে যে জনগণের জিনিসের দ্রব্যমূল্য বাড়ছে, এটা কমানো উচিত? সে তো ইকোনমিস্ট, জনগণের দিতে পারছে না। এখানে সিন্ডিকেটের মাধ্যমে মানুষ অভাবগ্রস্ত হচ্ছে, এখানে ছেলেরা লেখাপড়া করছে, তারা চাকরি পাচ্ছে না, এখানে যারা গ্রামের কৃষক শ্রমিক কিন্তু সবচেয়ে বেশি ভালো জানে যে বাংলাদেশের রিপ্রেসিত লোকের কথা। তো উনি কি একবার কি বলেছে যে তাদের জন্য হসপিটাল নির্মাণ করা উচিত? অথবা ওনার প্রতিষ্ঠান থেকে ওই ইউনুস সেন্টার থেকে কি 2টা কি আপনার হসপিটাল কোথায় করেছে? আজকে যে ইউনিভার্সিটি উনি গ্রামীণ করলেন, উনি আসার আগে উনি কি গ্রামীণের যেমন ব্র্যাক, প্রত্যেকটা ব্র্যাক সেন্টারে গ্রামের পথ শিশুদের জন্য যারা লেখাপড়া করতে না পারে, যারা তাদের মেম্বার, তাদের জন্য তারা যে কোনো ভাবেই হোক না কেন স্কুলের ব্যবস্থা করেছে। আজকে এনজিও কাদের প্রতিষ্ঠান? গরিব মানুষের প্রতিষ্ঠান। আজকের বাংলাদেশের সবচেয়ে সফিস্টিকেটেড ধনী মানুষের ইউনিভার্সিটি কোনটা? ব্র্যাক ইউনিভার্সিটি। আমার এবং হাসনাত সাহেবের ছেলে মেয়ে ওখানে পড়তে পারবে না, আমাদের সে ক্যাপাসিটি নাই, এত সেখানে বেতন। কিন্তু ওটা কিন্তু গরিব মানুষের প্রতিষ্ঠান, গরিব মানুষের টাকা শুষে কিন্তু বড় হয়েছে। এই যে ইউনুস সাহেব এটা করলেন, আরো অনেকগুলা প্রতিষ্ঠান, এই যে স্পার্কলিং যেটা আসছে, আমি ওয়েলকাম জানাই, যে কোনো টেকনোলজিকে আমি ওয়েলকাম জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি আসার সাথে সাথে ওরা কেন আসলেন? তার আগে কেন ওনাদের প্রস্তাবনা আসলেন না? আবার এই যে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু, এবং ইউনুস সাহেবকে আমি স্মরণ করে দিতে চাই যে আপনি জনগণের যে বন্ধু হবেন, আপনি এই টেলিফোন আমাদেরকে শিখাইছেন গ্রামীণ ফোন, কিন্তু গ্রামীণ ফোনের ইনকামিং কল ছিল ইনকামিং মানে আসাদা। পৃথিবীর কোথায় কোনো ইতিহাসে নাই। উনি সারা পৃথিবী সবচেয়ে বেশি ভ্রমণ করে শান্তিতে 7 টাকা দিতে হতো ইনকামিং কলের জন্য। ইন্টারনেট ফরগেট ইট, আপনার সাথে যেটা কথা বলতেছি এটা তো কল্পনাই ছিল না। ইন্টারনেটের মাধ্যমে মানুষের সাথে কথা বলবো, ইনকামিং এর জন্য হতো, আউটগোয়িং এর জন্য 12 টাকা। সেটা এগুলো বলে আপনি মানে কি বুঝাতে চাচ্ছেন যে ইউনুস যখন আমি নাসিম সাহেব বলি টেলিকমিউনিকেশন মিনিস্টার ছিল, একটা ওয়ার্ডারে ওটা পয়সা 65 পয়সা নিয়ে আসলো ইনকামিং ফ্রি। জনগণ এই পার্থক্যটা করবে না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেমোক্রেসি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নন ইলেকশন। এখন উনার দায়িত্ব ছিল যে বাংলাদেশের এই বিএনপি দীর্ঘ 16 বছর এবং জামাত বিভিন্ন সংগঠন, তারা যে এত অত্যাচারিত হয়েছে, তারা জনগণের অধিকারটাকে ফেরানোর জন্য
তারা ইউনূস সাহেবের অধিকার ফেরানোর জন্য না, তারা রিয়াজ সাহেবের অধিকার ফেরানোর জন্য না। আর যারা ইউনিভার্সিটিতে পড়তো, টিউশনি করা, যাদের ইনকাম, টিউশনি ছাড়া তাদের চলতে কষ্ট হইতো, বাপ মা তাদেরকে টাকা পয়সা দিতে পারতো না, সেই আসিফ সাহেব কি বলতো, আমাদের অস্ত্রের ট্রেনিং ছিল, আমরা ভিডিও বার্তা রেডি করে রেখেছিলাম, আমরা কার বিরুদ্ধে প্রশ্ন নেবেন। আমি ব্যারিস্টার আশরাফ আওয়ামী লীগ করতাম, ঠিক আছে, আমি তো এই দেশের নাগরিক, আমাকে মেরে ফেললে আমার সন্তানকে কে দেখাশোনা করবে? কোন রাজনৈতিক দল তো আজ পর্যন্ত বলে নাই। বিএনপি মার খাইতে খাইতে একটা পর্যায়ে চলে গেছে, তাদের নেত্রীকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে মাত্র 2 কোটি টাকার একটা ট্রাস্টের কথা বলে। কি তারা তো কোনদিন বলে নাই আমরা অস্ত্র হাতে নিব? তারা তো কখনোই বলে, তারা কিন্তু ডেমোক্রেটিক হয়ে কথা বলেছে।